স্টুডিওতে আছেন আমার দুই সহকর্মী নিয়ন মুহাইমিন এবং জাফর সাদিক। ব্রাজিল কিন্তু পরিসংখ্যান, ইতিহাস, ফর্ম সব দিক দিয়ে এগিয়ে, বলা যায় যে ম্যাচে ফেভারিট। এখন আসলে কি ফেভারিট নাকি জাপান কোনো চমক দেখাতে পারে বলে আপনি মনে করছেন? জাপান চমক দেখানোর সম্ভাবনা আছে, কিন্তু ওই যে ইকবালের একটা কথা ছিল যে ব্রাজিল এর জন্য এই ম্যাচটা কঠিন হবে। প্রথমেই কথাটাকে একেবারে অপোজ করছি, ব্রাজিলের জন্য এই ম্যাচটা কঠিন হবে না। মানে ব্রাজিল রাউন্ড অফ 32-তে জাপানের কাছে ধাক্কা খাবে বা ব্যাকফুটে থাকবে এটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ ব্রাজিল যেভাবে খেলাটা শুরু করেছে, বিশেষ করে আমি কার্লো আনচেলত্তির কথা জানি, যতটুকু বুঝি, কার্লো আনচেলত্তি একটা যে কোনো টুর্নামেন্ট উনি যখন শুরু করেন সেই কি থাকেন, টুর্নামেন্ট যত ডিপে যায় উনি তত বেশি লিথাল হন। মানে রিয়াল মাদ্রিদের দিনের পর দিন তিনি সেটা করে দেখিয়েছেন। ব্রাজিলেও প্রথম ম্যাচটার পরপর দুটো ম্যাচে তিনি যেভাবে আসলে দলটাকে গুছিয়ে এনেছেন, এবং একটা কথা একেবারে বলা যায় যে বিশ্বকাপের অন্য সবগুলো দল কিভাবে কি একাদশ সাজাবে আমি জানি না, কিন্তু ব্রাজিল তার একেবারে ফিক্সড 11টা পেয়ে গেছে। কার্লো আনচেলত্তি লাস্ট ম্যাচে সেটা দেখিয়েছেন, এবং এই ম্যাচে একেবারে ফিক্সড ওই 11টাই থাকবে। আমার কাছে 11টার একটা কার্ড আছে, আমি যদি কার্ডটা চালাই যে একেবারে এই ফরমেশনেই ব্রাজিল আজকেও নামবে। মানে অনেকেই বলছে যে হাই প্রেসিং জাপানের খুব দ্রুতগতির কিছু উইঙ্গার আছে, কিন্তু যত কিছুই থাকুক সান্তোস এবং দানিলো এবং মার্কিনোস গ্যাব্রিয়েলের যে ডিফেন্স লাইন আপ, সেই ডিফেন্স লাইন আপে আসলে আনচেলত্তি পুরোপুরি মজা পেয়ে গেছেন আমি বলবো। কারণ গেমের এবং পাকোয়েতা তাকে যে সার্ভিসটা দিয়েছে, সেই সার্ভিসটা তিনি আসলে রাফিনিয়াকেও মিস করছেন না। তিনি রায়ানের মতো একটা 19 বছরের বাচ্চাকে দিয়েও, মানে ব্রাজিলের এই টিমের তুলনায় কিন্তু পুরো মাঠ জুড়ে খেলছে। হ্যাঁ, মানে জাস্ট ব্রাজিলের এই জায়গাটা আসলে তুলনা করলে রায়ান আসলে 19 বছরের একটা বাচ্চা ছেলে, এবং তাকে দিয়ে যে সার্ভিসটা পাচ্ছে, আমার মনে হয় না যে আনচেলত্তির আসলে এই টিম নিয়ে অন্য কিছু ভাববার কোনো কারণ আছে। আপনার কি মনে হয়? মানে আপনার এমনি আজকে কুনিয়া কেমন করতে পারে? কুনিয়া আসলে 2002 এর পরে ব্রাজিলের নাম্বার 9 মিসিং ছিল, যে কারণে বারবার বলা হচ্ছে যে ব্রাজিলের হেক্সা মিশন বারবার আটকে যাচ্ছিল, কারণ নাম্বার 9 গোল পাচ্ছে না। এরপর আমরা যাদেরকে দেখেছি, ফ্রেড, আদ্রিয়ানো, যাদেরকে আমরা দেখেছি আসলে দিনের পর দিন, আলেকজান্ডার পাতো থেকে শুরু করে অনেকেই খেলেছেন, কিন্তু ওই নামের জায়গাটা আসলে রোনালদোর জায়গাটা হয় না। এরপর হচ্ছে নেইমার, যদি নেইমার দ্বিতীয়ার্ধে নামে কিংবা যতটুকুই খেলবে, আমার মনে হয় না যে যেটা বলছিলেন মালিহা, যে জাপান ম্যাচটা ব্রাজিলের জন্য কঠিন করতে পারে। ইকবালও সন্দেহ প্রকাশ করলো আমাদের মানে ব্রাজিলের যে ডিফেন্স নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় না যে ডিফেন্সটা খুব বড় কোনো, মানে গ্রুপ পর্বে আমরা যেটা দেখলাম যে ব্রাজিল যেমন খুব সহজে গোল পেয়ে গেছে, এখন ঠিক তেমন কিন্তু জাপান প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে গোল করার। সেই ক্ষেত্রে আসলে ম্যাচের টার্নিং পয়েন্টটা কি হতে পারে যদি জাপান জিততে চায়? জাপানের আসলে কাউন্টার অ্যাটাকের বাইরে কোনো বিকল্প নেই, কারণ জাপান খুবই গতিশীল ফুটবল খেলে। এবং একই সাথে ব্রাজিলের একটা বিষয় আছে, আমরা যেটা ব্রাজিলকে আগে দেখতাম যে রোনালদিনিও থেকে শুরু করে সবাই যেরকম ড্রিবলিং এ একটা খুবই ভালো একটা জায়গায় ছিল, এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রাজিল ড্রিবলিং এ অনেকটা দুর্বল। তারা মোটামুটি 59টির মতো ড্রিবলিং প্রচেষ্টা করে মাত্র 20টিতে সফল হয়েছে। সো সেই জায়গা থেকে ব্রাজিলের এই জায়গাখানে একটা ঘাটতি আছে। এখন জাপানের এই গতির সামনে যদি আমাদের যারা ব্রাজিলের যারা ডিফেন্ডার আছেন তারা যদি আসলে বাধা হয়ে দাঁড়ান, এবং মাঝ মাঠে কিন্তু এখনো ক্যাসিমিরো তার পুরো দমের খেলাটা দেখাতে পারেননি, যেটা আমার কাছে মনে হয় যে ক্যাসিমিরো যদি তার যে পুরো খেলাটা দেখাতে পারেন তাহলে আজকে হয়তো। জাপান আসলে যে ফুটবলটা খেলে, জাপান মূলত আজকে 3টা সেন্ট্রাল ব্যাক নিয়ে খেলবে আর দুই পাশে 2টা উইঙ্গার। মানে সাধারণত ব্রাজিল এখন পর্যন্ত যে টিমগুলোকে মানে ফেস করেছে তারা সবাই 4-4-2-তে খেলেছে অথবা 4-3-3-তে, কিন্তু জাপান আজকে 5 ডিফেন্ডার নিয়ে খেলবে। এই জায়গাটায় ভিনিসিয়াস, কুনিয়া এবং রায়ানকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি 3টা সেন্ট্রাল ব্যাককে কিভাবে আসলে ভাঙবো। কারণ ভিনিসিয়াস আমরা জানি যে শুরু থেকে যে জায়গাটায় তিনি খেলছেন, তিনি লেফট ব্যাকের একটু পেছনে খেলছেন, এবং সেন্ট্রাল ব্যাকের মাঝখান দিয়ে যে জায়গাটা, সেই পজিশনটা আসলে তিনি ব্যবহার করছেন। আজকে যখন 3টা সেন্ট্রাল ব্যাক হয়ে যাবে, সেই জায়গাটা আসলে অনেক সংকুচিত হয়ে যাবে, ওই জায়গাটা থেকে তিনি বের করতে পারবেন। এটা আসলে বলতেই হয় আজকের ম্যাচটাই আসলে নেইমারকে খুব বেশি প্রয়োজন, কারণ আজকে নাম্বার 10-এর প্রয়োজন যে মাঝমাঠ থেকে জাপানের ওই ডিফেন্স লাইন আপটাকে ব্রেক করতে পারবে। পাকেতা কতটা পারবে আমি জানি না, কিন্তু নেইমার নামার আমি চাইবো নেইমার নামার আগে আসলে খেলাটা যাতে শেষ হয়ে যায়। তবে পাকেতা না পারলেও পরবর্তীতে নেইমার ব্রাজিলের হাতে তো থাকছেই। ব্রাজিল জাপানের ম্যাচের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে আজকে নেইমার খেলবে নাকি? নেইমার খেলবে, এটা তো অবশ্যই খেলবেন। নেইমার আসলে প্রথম ম্যাচটায় যেভাবে শুরু করেছেন, যে ইকবাল যেটা বলছিলেন, গেম টাইমটা অনেক কম পেয়েছিলেন। আজকে আসলে গেম টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হবে, কারণ জাপানের আবার মানে শুরুতে আমি বলেছিলাম যে আমি চাইবো আসলে নেইমার নামার আগেই যেন ম্যাচটা শেষ হয়ে যায়, মানে ব্রাজিলের পক্ষে চলে আসে। পরবর্তীতে নেইমার যখন নামবেন তিনি যাতে ওই ফ্রি মুভমেন্টটা করতে পারেন। গতদিন আসলে আমরা যেটা বলছিলাম, মাত্র 15 মিনিটে তিনি 4টা চান্স ক্রিয়েট করেছিলেন। আমি চাইবো যত বেশি ও গেম টাইম করবে তত বেশি আসলে ফিট থাকবে, সেটাই তো মনে হয়। মানে নেইমার দিনে তো আর বেশি কিছু না। আপনার কি মনে হয় যে এবার আজকের ম্যাচে অন্তত জাপান তো নিশ্চয়ই শারীরিক ফুটবল খেলবে কিনা? না, নেইমার কিন্তু 15 মিনিটে নেমেও তাকে যেভাবে ফাউল করা হয়েছে, তার বিপক্ষের একজনকে হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। সো সেই জায়গায় নেইমার কিন্তু রিস্কে আছে। নেইমারকে আসলে আটকানোর জন্য ব্যাক প্লে ছাড়া আর কোনো উপায় নেই।
মানে আমি সবসময় বলি যে ওই কোপাটা আর্জেন্টিনা জিততো না যদি পুরো টিমটা একসাথে ফাউল প্লে না খেলতো। মানে নেইমারকে আটকানোর জন্য ফাউল প্লে করা ছাড়া প্রতিপক্ষের আসলে আর কোনো উপায় নেই। নেইমার যে লেভেলের স্কিল বা যে ড্রিবলিংটা করেন সেটা আটকানোর মতো বর্তমান মানে ওয়ার্ল্ডে যেভাবে ফুটবলটা খেলা হয় আপনি ফাউল প্লে ছাড়া কোনোভাবেই তাকে আটকাতে পারবেন না। এবং সম্ভবত এই জন্য সবচেয়ে বেশি ফাউলের শিকার ফাউলের সে শিকার হচ্ছে। আসলে নেইমার এখন আমি যদি একটু বলি, আমি যত জানি যে আপনারা দুজনেই ব্রাজিল সমর্থক, তো যেটা ব্রাজিল সমর্থকরা বলছেন যে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে গেছে। তো নিয়ন যেমন বলছিলেন যে জাপান তো কোনো ব্যাপারই না ব্রাজিলের কাছে, তাহলে কি বলা যায় যে ব্রাজিলও তুলনামূলক সহজ প্রতিপক্ষ না, পেয়েছে? জাপান ব্যাপার না এইভাবে বলবো না। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের যে ঐতিহ্য, মানে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে যেই মানে পজিশনটা হোল্ড করে সেই জায়গায় জাপান আসলে অনেক কম। জাপান 98-এর পরে আসলে টানা 8টা বিশ্বকাপ খেলেছে, 4টাতে তারা রাউন্ড অফ 16 পর্যন্ত যেতে পেরেছে, 4টায় গ্রুপ পর্বে বাদ হয়ে গেছে। সেই জায়গায় ব্রাজিল ওয়ার্ল্ড কাপের জন্মের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ সবগুলো খেলেছে, 7টা ফাইনালি খেলেছে তারা। তো সেই জায়গায় আসলে জাপানকে আসলে আমার হালকা কাছে করে মনে হয় রাখা। আজকে যে জাপানের স্ট্রাইকার তার যে মন্তব্য যে ব্রাজিলের নাম আমরা খুব একটা শুনি, এটা কি ব্রাজিলকে তাতিয়ে দিবে কিনা আজকে? অবশ্যই, মানে উনি আমার যেটা মনে হয়েছে, আমি একটু ইনফো কার্ডগুলো যদি এর মধ্যে চালিয়ে দিই, মানে তাকে মানে তাতানোর জন্যই আসলে তারা চেষ্টা করেছেন যে ব্যাক মাইন্ডে যদি একটু মাইন্ড গেম খেলা যায়। কিন্তু আনচেলত্তি এইসব জায়গায় আসলে আনচেলত্তি মাস্টার মাইন্ড। আনচেলত্তিকে যে নকআউট কিং বলা হয়তো, মানে সে একদম স্পষ্ট বলে দিয়েছে আমি জাপানের সাথে কোনো মাইন্ড গেমে যাব না, মাঠে খেলবো, আচ্ছা, আমরা মাঠের আবারও প্রয়োজন। ফিরছি, দেখছেন খেলার সময়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। কথা বলছিলাম ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে। ব্রাজিলের আজকে জেতার পরে প্রতিপক্ষ কি আরো কঠিন হবে পরবর্তী আমি যদি ইনফো রাউন্ডগুলোতে? কার্ডগুলো চালিয়ে দেই, মানে ব্রাজিলের পরের প্রতিপক্ষের চেয়ে আমার মনে হয় যে এই ম্যাচগুলোর, মানে আমি যে জাপান নিয়ে মূলত কিছু কি পয়েন্ট যদি দেখছিলাম যে 14 বারের দেখায় ব্রাজিল জিতেছে মাত্র, মানে ব্রাজিলই সববার জিতেছে, আসলে জাপান একটা ম্যাচ জিতেছে, সেটাও একেবারে লাস্টের ম্যাচটা সর্বশেষ এই ম্যাচ। ব্যাপারটা ব্রাজিলকে ব্যাক দ্য মাইন্ডে একটু হিট করবে কিনা, মানে জাপানের এই টিমটাই হারিয়েছে। এটি বরঞ্চ আমার কাছে মনে হয় ব্রাজিলকে আরো বেশি উত্তেজিত করে তুলবে এবং জেতার যে ক্ষুধাটা সেটি বাড়িয়ে দিবে। কারণ একটা মাত্র ম্যাচে হেরেছে এবং সেই ম্যাচটি আসলে ব্রাজিলের যে অবস্থাগুলো ছিল, ব্রাজিল কিন্তু তখন আনচেলত্তি ছিলেন না কিন্তু। So, But আনচেলত্তি নেইমার ছিলেন তখন। নেইমার ছিলেন, হ্যাঁ, কিন্তু নেইমারও আসলে সেভাবে খেলতে পারেননি। পরের কার্ডটা যদি চালাই, মানে আনচেলত্তি আসলে কেন বড় ফ্যাক্টর, মানে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এই টিমটার সবচেয়ে বড় সুপারস্টার কোচ কার্লো আনচেলত্তি। কারণ তাকে নকআউট কিং বলা হয়, মূলত চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেভাবে ক্লাবগুলোকে নিয়ে যেভাবে পারফর্ম করেছেন এই কারণেই তাকে এই কথা বলা হয়। আর একই জায়গায় শেষ 6টা নকআউটের মধ্যে 4টাতে ব্রাজিল হেরেছে, হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। জাপান এখনো বিশ্বকাপে নকআউটে কোনো কিন্তু ম্যাচে ব্রাজিল কিন্তু আবার জিততে 6টার পারেনি। মধ্যে 4টাই হেরেছে, মানে এটাও কিন্তু ব্রাজিলের জন্য একটা ব্যাকফায়ার করতে পারে। মানে আত্মবিশ্বাসটাও একটু সর্বশেষ তো কোয়ার্টার ফাইনাল থেকে গেল ওই লাস্ট দুটো কোয়ার্টার ফাইনাল। জি। মানে এই জন্যই বলছি, মানে ব্রাজিলের জন্য একটু ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে ব্যাপারগুলো, কিন্তু ওই যে আনচেলত্তি আমার কাছে বারবারই মনে হচ্ছে এখানে পুরো ফ্যাক্টরটা আসলে আনচেলত্তি। ডাগআউটেই মানে ব্রাজিলে অলরেডি তাকে বলা হচ্ছে তবে professor। সমস্ত পরিসংখ্যান, সমস্ত সম্ভাবনা, অতীত ঐতিহ্য সবই কিন্তু আসলে মাঠেই আজকে হয়তো ব্রাজিল এবং জাপানের আচ্ছা, খেলায় বোঝা শেষ যাবে। প্রশ্ন যদি বলি, আপনাদের প্রেডিকশন আজকের ম্যাচের কি হতে পারে? 2-0। 2-0। আমি যদি বলি ব্যাক অফ দ্য মাইন্ডে আমার মনে হয় 5-0 হওয়া উচিত, কিন্তু সেটা 3-0 হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। কথা বলছিলাম ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে।